প্রধানত দুইটা লাইনে আমি ফোকাস করতে চাচ্ছি। একটা হচ্ছে ডেস্টিনি কিভাবে কোথায় স্টার্ট হবে, বিনিয়োগের কি হবে, দুইটার মধ্যে থেকে যাই আমি। বিনিয়োগের ব্যাপারটা যদি বলি সেটা হচ্ছে বিনিয়োগের টাকা আমরা ফেরত দিতে চাই শুরু থেকেই, কিন্তু এটা রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্র বলতে এখানে আমি বিচার বিভাগকে বুঝাচ্ছি। রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে যে আমরা বিনিয়োগটা কিভাবে ফেরত দেবো। দুইটা রায় হচ্ছে, একটা রায়ের মধ্যে কোনো গাইডলাইন দেওয়া হয়নি যে তোমরা এইভাবে বিনিয়োগ টাকা দাও, কারণ গাইডলাইন দিলে আমাদের জন্য সুবিধা হতো। আর গাইডলাইন দিলে তখন অন্য জিনিস হতো, ইচ্ছা করে দেয়নি যারা বাদী, তারা ইচ্ছা করে গাইডলাইনটা দেয়নি। কেন দেয়নি? তারা যারা গাইডলাইন দিলে তাহলে সব সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট সব ছেড়ে দিতে হয়। তাই আমাদেরকে গাইডলাইন না দিয়ে আপনার আমার সম্পত্তি, আমরা যে সম্পত্তি করছি, আমরা যে ব্যাংকে টাকা রাখছি, এটা তো আর ব্যাংকের টাকা না। এটা কি রাষ্ট্রের টাকা? ব্যাংকের টাকা, আমাদের টাকা। তো আমাদের টাকা কি হিসাবে এটাকে বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে দেওয়া হলো? এ তো দেখি দুই বিড়ালের রুটি ভাগ করে বান্দরের পিঠা ভাগ খাওয়ার মতো গল্প। দুই বিড়াল মিলে একটা রুটি চুরি করে আছে, আর এবার ভাগ করতে যায় নিজেরা নিজেরা ভেজালে বসে পড়ে। বান্দরে বলছে আপনি ভাগ করে দেন, আপনি যেহেতু বিচারপতি। এখন বিচারপতি ভাগ করতে যায় যখন রুটির মাঝখানে অর্ধেক করছে, একদিকে তো সভাপতি একটু বেশি হবেই। তো যেদিকে একটু বেশি হয় বান্দরের ভেতরে ছিঁড়ে একটু খায়, আবার এদিক কম হয়ে যায় ওদিক থেকে খায়, এরপর তো রুটি সাইজ যখন ছোট হয়ে আসছে, তখন বিড়ালরা বুঝছে যে আমরা তো ভুল জায়গায় ভাগ করতে আসছি। তো তাহলে এখন উপায় কি? বলে চলো আমাদের নিজের পিঠা নিজে ভাগ করি। তো বান্দররা বললো যে স্যার আপনি যা হয়েছে অনেক পরিশ্রম করছেন, আমাদের পিঠা আমরাও দিয়ে দেন, আমরা ভাগ করে নিই। আমি যে অনেক পরিশ্রম করছি এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এই সার্ভিস চার্জ পাবো, সেটা খেয়ে বলে না। আমার তো মনে হচ্ছে এইভাবে আমাদের পিঠা খাওয়ার ধান্দা করছে রাষ্ট্র। তাহলে ওনারা আমাদের সম্পত্তি কি করে রাষ্ট্রের অনুকূলে দিতে বলে? আমি পৃথিবীর কোন আইন বাদ দেন, কোন ব্যাককল লোক এই কাজ করবে, একটা ব্যাককল লোক। আপনি আমাকে বলতে পারেন যে রবিউল আমিন তুমি এত টাকা আদায় করছো এবং এত টাকা তোমাকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, প্রয়োজনে তুমি সম্পত্তি পাশে যা করো না করো কি করবা, যদি ওই সম্পত্তি পিছনে টাকা না হয় তুমি দরকার নিজের সম্পত্তি বেচবা, সেখানে যদি টাকা না হয় তাহলে তোমাকে আরো সাজা ভোগ করতে হবে সেটার জন্য। এগুলো তো বলেনি। বাস আমার সম্পত্তিটা ওনারা ভাগ্য করে নিয়ে যাচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আপিল করেছি, আপিল চলমান, আপিল অ্যাকসেপ্ট হয়েছে। আপিলে কি হয় দেখেন। তাহলে আপিলে যেটা হতে পারে, আমরা দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো যে আমরা যারা যারা বিনিয়োগকারীরা বিনিয়োগ নেবে, কারণ সবাই নেবে না আমি জানি, তাদেরকে আমরা বিনিয়োগের টাকাটা যথাযথ হাতে ফেরত দিতে চাই। তাই এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন, বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমার তো আন্তরিকতা আছেই, আমাদের আবার সক্ষমতা আছে, আমাদের টাকা আছে, সম্পত্তি আছে। শুধু একটা অর্ডার লাগবে, একটা মানে জুডিশিয়াল অর্ডার ছাড়া এটা করা যাবে না। কারণ জুডিশিয়াল অর্ডার ছাড়া যখন আমি সম্পত্তি বেচতে যাব, কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কিন্তু জুডিশিয়াল অর্ডার ছাড়া বেচা যায়। তো তখন আমাকে ধরবে যে তুমি কি এটা বিক্রি করার। তো এইটার জন্য আদেশের জন্য বিষয় দিচ্ছি, একটা জুডিশিয়াল সিদ্ধান্ত হয়েছে 2022 সালে, সেটার এখন পর্যন্ত আপিলের কোনো কিছু সিদ্ধান্তই যায়নি। আর এটা হলো জানুয়ারির 15 তারিখে, এটা কবে দিবে আল্লাহ জানে। তাহলে কি আমরা বসে থাকবো? বলে থাকবো না। আমরা অফ রেকর্ডে যখনই আমাদের ফান্ড পুরো দিক থেকে তৈরি হবে, আমরা অফলাইনে আপনাদেরকে, অফলাইন মানে কি রেকর্ড লাইন ছাড়া আপনাদেরকে ধারাবাহিকভাবে যা যেভাবে টাকা পাওয়ার আছে দিতে থাকবো, নথি রেখে দেবো যে আমরা দিচ্ছি। আমি এই কথাটা কিন্তু আদালতে বলে আসছি, আদালত যদি আমাকে নির্দেশ নাও দেয়, আমি কিন্তু বাইর হওয়ার 1 মাস পর থেকে আমি কাজ শুরু করবো মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য। আর এই দাবিটা করে কিন্তু কোর্টে আমি আপিল করছি, আপিল ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু সিদ্ধান্তটা আসে, এটা হয়তো ঈদের পরে আসতে পারে।